নমস্কার, অপরাজিত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। জীবনের যে কোনো বাধা যারা অতিক্রম করতে পারেন তারাই তো হয়ে ওঠেন অপরাজিত। আমাদের আজকের যিনি অতিথি, যখন তার 7.5 মাস বয়স তখন জানা গেল যে তার ডাউন সিনড্রোম রয়েছে। ফলে সেই সময় থেকেই শুরু হলো তাকে নিয়ে বাবা এবং মায়ের লড়াই। প্রথম দিকে লড়াইটা এতটাই কঠিন ছিল যে তাদের মনে হয়েছে যে আর লড়াই করবেন না, থামিয়ে দেবেন। কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছেন, আর ঘুরে দাঁড়িয়েছেন বলেই আজ তাদের ছেলের ঝুলিতে তিনটি জাতীয় পুরস্কার সহ আরও অসংখ্য পুরস্কার, সম্মান। ইন্ডিয়া বুক অব রেকর্ডসে জলজল করছে তার নাম। পদ্ম ফুলের মতো প্রস্ফুটিত হয়ে ওঠা সেই ছেলেই কুরুক বিশ্বাস, আমাদের আজকের অপরাজিত। কুরুক, কেমন আছো বলো? ভালো আছো? আমাদের অনুষ্ঠানে তোমাকে স্বাগত। এবং তার সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন তার বাবা শ্রী কল্লোল বিশ্বাস এবং মা শ্রীমতী শর্মা বিশ্বাস। আপনাদের নমস্কার। তুমি নৃত্যশিল্পী, তাই তো? তো কোন কোন ধরনের নাচ তুমি করো? ভারতনাট্যম, গৌড়ীয়, সেমি ক্লাসিক্যাল অ্যান্ড রবীন্দ্র নৃত্য, ফোক। অনেকগুলো, ভারতনাট্যম, গৌড়ীয়, সেমি ক্লাসিক্যাল, রবীন্দ্র নৃত্য এবং ফোক মানে লোকনৃত্য। এর মধ্যে কোনটা করতে তোমার সবচেয়ে বেশি ভালো লাগে? রবীন্দ্র নৃত্য। রবীন্দ্র নৃত্য। আর এই যে তুমি তোমার নাচ, তাকে নিয়ে কোথায় কোথায় অনুষ্ঠান করেছো? ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, এলাহাবাদ, জয়পুর, রায়পুর, বম্বে, গৌহাটি, দিল্লি, চেন্নাই, থাঞ্জাভুর, কেরালা। অনেকগুলো জায়গা। আর আমাদের এই কলকাতা বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা তো নিশ্চয়ই আছে, তাই না? কিন্তু শুনেছি তুমি নাচের সঙ্গে সিনথেসাইজারও বাজাও। কোনটা বেশি ভালো লাগে? সিনথেসাইজার। কিন্তু এই মুহূর্তে যারা দেখছেন, একটু বলি যে আমরা ওর একটা নাচ দেখব, তারপর আবার তার সঙ্গে কথায় ফিরবো। জাগাও 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 আমার সুপ্ত প্রাণ, আমি বেনু আমার শাখায় নীরব যে হায় কত নাগান। জাগো জাগো দক্ষিণ হাওয়া, জাগো জাগো। পথের ধারে আমার কারা, ওগো পথিক বাঁধন হারা। পথের ধারে আমার কারা, ওগো পথিক বাঁধন হারা। নৃত্য তোমার চিত্তে আমার মুক্তি দোলা করে যে গান। জাগো জাগো দক্ষিণ হাওয়া, জাগো জাগো। গানের পাখা যখন খুলি,
বাধা বেদন তখন ভুলি, গানের পাখা যখন খুলি, বাধা বেদন তখন ভুলি। যখন আমার বুকের মাঝে তোমার পথের বাঁশি বাজে, যখন আমার বুকের মাঝে তোমার পথের বাঁশি বাজে, বন্ধ ভাঙার ছন্দে আমার মন কাঁদন হয় অবসান। জাগো জাগো দক্ষিণ হাওয়া, জাগো জাগো জাগাও 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 আমার সুপ্ত এ প্রাণ। আমি বেনু আমার শাখায় নীরব যে হায় কত নাগান। জাগো জাগো দক্ষিণ হাওয়া, জাগো জাগো। ওকে নিয়ে যে এই লড়াইটা একদম শুরুর দিকে কি রকম ছিল, কতটা কঠিন ছিল? কঠিনটা দেখুন, একটা বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাকে নিয়ে লড়াইটা 8-10টা বাবা মার মতন আমাদেরও একই রকম ছিল, কিন্তু একটু ডিফারেন্ট যেটা ছিল সেটা হচ্ছে যে হয়তো 10 জনের মধ্যে 5 জন তারা পুরো ফ্যামিলি সাপোর্ট বা সোসাইটি সাপোর্ট পান, কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয়েছিল টোটালি এক্সেপশনাল। আমরা কোনো ফ্যামিলি সাপোর্টও পাইনি এবং সোসাইটি সাপোর্টও পাইনি। এবং যে সময় ওকে নিয়ে লড়াইটা শুরু করেছিলাম সেই সময় আমাদের সামনে দুনিয়াটা ছিল পুরো অন্ধকার। এই যে এখন প্রচুর স্পেশাল স্কুল দেখা যাচ্ছে বা এ করছে, একটা টাইমে আমাদেরকে স্পেশাল স্কুলগুলোর জন্য খুঁজে খুঁজে দৌড়াতে হয়েছে। এবং শুধু তাই নয়, নর্মাল স্কুলে ওকে নিয়ে প্রচুর ধাক্কা খেতে হয়েছে। প্রথমে অ্যাডমিশন নিয়েছে, তারপরে নর্মাল স্কুলগুলোই বলছে আমাদের সেট আপ নেই, ওকে রাখা যাবে না। অ্যান্ড বেসিক্যালি ডাউন সিনড্রোম হওয়া সত্ত্বেও ছোটোবেলায় মারাত্মক রকমের চঞ্চল ছিল এবং অ্যাকচুয়ালি 5 বছর বয়স অব্দি, প্রথমত বলি 5 বছর বয়স অব্দিও কথাও বলতে পারতো না, নড়াচড়াও করতে পারতো না, জাস্ট বিছানায় একটা মানে কাদার তালের মতনই পড়ে থাকতো। 5 বছর বয়সের পরে প্র্যাকটিক্যালি ও হাঁটা শুরু করে, কোনোদিন হামাগুড়ি দেয়নি। আর তখনও বা আর মা এই দুটো ওয়ার্ড ছাড়া আর কিচ্ছু বলতে পারতো না। তো আমরা কোনোদিন ভাবিও নি যে স্পিচটা ও এত কথা বলতে পারবে। এখন যেভাবে এত লোকের সঙ্গে ইন্টারাক্ট করে, তখন আমাদের কাছে ওইটা একটা মারাত্মক মানে ভয়ের ব্যাপার ছিল। তার সঙ্গে ওর যে 7.5 মাস বয়সে যে ডাউন সিনড্রোম, এখন ডাউন সিনড্রোমের যে প্রবলেমগুলো আসে তার অনেকটা রেমিডিয়াল সাইডটা মেডিকেলি ডেভেলপ করেছে, কিন্তু দ্যাট টাইম কিছুই ছিল না। ডাউন সিনড্রোমের হয়তো সবার জন্য বলি, ডাউন সিনড্রোমের একদম যেটা থাকে কনজেনিটাল হার্ট ডিজিজ, মানে হার্টের মধ্যে কোনো রকম প্রবলেম থাকবে, আইদার ভালভের প্রবলেম বা রেসপিরেটরি প্রবলেম, তার সঙ্গে কিডনির প্রবলেম থাকে, থাইরয়েড তো একটা কমন ব্যাপার, এছাড়া আরও অনেক বিভিন্ন রকমের মানে প্রবলেমস থাকে। তো এইগুলো যখন ইন জেনারেল যখন আমরা এগুলো জানতে পারি, তখন আমাদের বলতে গেলে পায়ের তলা থেকে মাটি সরে যায় এবং তখন আমাদের একটাই টার্গেট ছিল কীভাবে ওকে বাঁচাবো। সেই জায়গাটা একটা মারাত্মক রকমের মানে পরিস্থিতি গেছে, তার সঙ্গে ফ্যামিলির মারাত্মক রকমের একটা অসহযোগিতা, প্রতিবেশী পাড়া প্রতিবেশী তাদেরও একটা অসহযোগিতা। সেই জায়গা থেকে মিলেমিশে মানে একটা টাইমে আপনি যে একটু আগে বললেন যে সত্যি আমাদের নিজেদেরকে তখন মনে হয়েছিল যে না, এটাই বোধহয় আর এগোনো যাবে না, এইখানেই আমাদের স্টপ করতে হবে। কিন্তু সেই এর আগেও আমি মানে অনেককেই বলেছি যে সেই যার কেউ থাকে না তার হয়তো একজনই থাকে, সেটা স্বয়ং ঈশ্বর, স্বয়ং উপরওয়ালা। আমি সর্বাধিক কাছে যাই, ধরুন ও নাচ করছে, ও সিনথেসাইজার বাজাচ্ছে, তার পাশাপাশি জীবনের চলার পথে প্রতিদিনের যে কাজকর্ম সেগুলো করার জন্য ওকে কীভাবে তৈরি করেছেন?
তৈরি করেছি বলতে অ্যাকচুয়ালি যখন দেখলাম যে ওই ওর বাবা বললো না অনেকটা বড় হয়ে ওর সব কিছু শিখেছে, তো তারপরে প্রচণ্ড রেস্টলেস ছিল। সেই মুহূর্তে আমাদের শুধু টার্গেট ছিল মানে ওকে কি করে বাঁচাবো আর কি করে ওকে আমি মানে এক জায়গায় 5 মিনিট বসাবো। তখন ও কি পড়াশোনা শিখলো, কি নাচ শিখলো বা কি গান শিখলো, সেই দিকটাতে কোনো মানে ধ্যান দেওয়ার মতন পরিস্থিতিই ছিল না। তখন মনে হতো যে সমাজের বাঁচার মতন ওকে আগে করতে হবে। তো সেগুলো করতে গিয়ে নানান রকম থেরাপি চলতো। তো সেই সমস্ত করতে গিয়ে মানে ওকে যে আমি বাড়িতে 8-10টা বাচ্চা যেরকমভাবে কাজকর্ম শেখে সেই দিকটাই সেইভাবে সময় দিতে পারিনি, মানে ওর ওই সাইডটা দেখতে গিয়ে। যখন ওর 10-11 বছর বয়সের পর থেকে দেখলাম, আগে ওকে আমরা সাধারণ মানে নর্মালদের স্কুলেই পড়াতাম, তারপর ওর 10 বছর বয়সে আমি একটা স্পেশাল স্কুলে আমরা ওকে ভর্তি করালাম এবং তারপর থেকে তাদের গাইডলাইন অনুযায়ী চলতে গিয়ে তখন আমি ওকে আস্তে আস্তে কিছু কাজকর্ম ঘরের শেখাতে পারলাম। এখনও যেটা ও মোটামুটি নিজের কাজগুলো নিজে খুব যে পারে বলবো না, কিন্তু মোটামুটি চালাতে পারে। নিজের খাওয়া, নিজের স্নান করা, নিজের মানে জিনিসপত্রগুলো ঠিকঠাক করে দেখে রাখা এবং প্যারালালি সেই সাথে বাড়িতে যেমন বিছানা তোলা, তারপরে বিছানা করা, এগুলো মোটামুটি, তারপরে টুকটাক নিজের কাজকর্ম ওগুলো করতে পারছে। মানে এক কথায় আমি বলবো যে ওর স্কিলগুলো অনেক, হয়তো এই নাচ গান এইগুলোর মধ্যে থেকে ও আস্তে আস্তে অনেকটা মানে ধীর স্থির হয়েছে, তারপরেই ওর স্কিলগুলো অনেক ডেভেলপ করেছে। মানে এগুলো একটা থেরাপির কাজ করেছে ওর জীবনে, এটা বলতে পারি, তাই না? আপনার কাছে আরেকবার আসি যে এই কারণেই আপনি যখন ওর সম্পর্কে জানিয়েছেন, মানে ওর পুরস্কারের তালিকা মানে সেটা প্রায় শেষ হবার নয়, একের পর এক। তার মধ্যে আমি দেখেছি যে 3টি জাতীয় পুরস্কার রয়েছে এবং ও রাষ্ট্রপতির কাছ থেকে, প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নিচ্ছে। তো খুব উল্লেখযোগ্য পুরস্কারগুলোর কথা যদি একটু বলেন, বিশেষ করে সরকারি পুরস্কার বলতে আমি আপনাকে বলি, যেটা হচ্ছে যে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2018 সালে প্রথম স্পেশাল আর্টিস্টদের, স্পেশালি এবলড আর্টিস্টদের নিয়ে একটা মুভমেন্ট শুরু করেন এবং সেটা আমাদের মাননীয় প্রাইম মিনিস্টারের উদ্যোগেই হয়েছিল এবং সেইটাতে ফার্স্ট টাইম, তখনও এটা 2008, তখনও কিন্তু এই হাইয়েস্ট ন্যাশনাল চাইল্ড অ্যাওয়ার্ডটা পাইনি ও। তার আগে যেটা পেয়েছিল মিনিস্ট্রি অফ কালচারের যে CCRT, সেন্টার ফর কালচারাল রিসোর্সেস অ্যান্ড ট্রেনিং, তার স্কলারশিপটা, জুনিয়র স্কলারশিপটা ও পেয়েছিল। এবারে আমার কাছে ইনফরমেশন আসে যে খবরটা যে রাষ্ট্রপতি ভবনে একটা স্পেশাল বাচ্চাদের নিয়ে, দিব্যাঙ্গ বাচ্চাদের নিয়ে, একটা আর্টিস্টদের নিয়ে একটা প্রোগ্রাম হবে, আপনি কি করাতে রাজি আছেন? আমি অবশ্যই করাতে রাজি আছি। এবং সেইটা দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম ও মানে ওর থ্রু দিয়ে রাষ্ট্রপতি ভবনের ভিতরে এন্ট্রি করা। এবং তারপরে যখন প্রোগ্রামটা হয় তখন আমরা সামনাসামনি আমাদের এক্স যে প্রেসিডেন্ট কোবিন্দজি এবং প্রাইম মিনিস্টার মোদিজিকে আমরা সামনে থেকে দেখতে পাই এবং প্র্যাকটিক্যালি ওর মা গিয়ে কথাও বলে। এবং সেইটা আমাদের কাছে একটা প্রথম মানে একটা হিউজ এক্সপিরিয়েন্স, বিশাল বড় অভিজ্ঞতা যে আজকে সামনে থেকে আমরা মানে রাষ্ট্রপতি, মানে অ্যাকচুয়ালি ওটা অ্যাওয়ার্ডের থেকেও বেশি পাওনা। জীবনের একটা ভীষণ স্মরণীয় অভিজ্ঞতা আপনাদের কাছে। আমাদের কোরকের সেটা কেমন লেগেছিল সেটা আমি শুনবো, কিন্তু তার আগে কোরকের কাছ থেকে আরো একটা নাচ আমরা দেখবো। বিধছে এমন
বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের উপর পৌঁছতা করে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই কো মাটি। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই কো মাটি। কিসে ঘর রবে খাটি, কিসে ঘর রবে খাটি, ঝড়ে তুফানে এলে পরে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। মূলাধার কুঠরি নাইটা, তার উপরে চিলে কোঠা। মূলাধার কুঠরি নাইটা, তার উপরে চিলে কোঠা। তাহি এক পাগল বেটা, তাহি এক পাগল বেটা, বসে একা একে সরে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। উপর নিচে সারি সারি, 9.5 দরজা তারি। উপর নিচে সারি সারি, 9.5 দরজা তারি। লালন গাই যেতে পারি, লালন গাই যেতে পারি, কোন দরজা খুলে ঘরে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের উপর পৌঁছতা করে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। করুক, তোমার সঙ্গে একটু কথা বলি। এই যে আমাদের মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, তাদের সান্নিধ্যে তুমি যখন গেছো, তোমার কেমন লেগেছে সেটা? ভালো। ভালো লেগেছে? তোমার মনে আছে পুরো ঘটনা? আচ্ছা, এই যে তুমি এখন নাচ করছো, তাই তো? তোমার এই নাচ নিয়ে বড় হয়ে, আরো বড় হয়ে কি ইচ্ছে আছে? কি করবে? ডাক্তার হওয়া। হ্যাঁ, ডাক্তার। ডাক্তার হওয়া। ডান্সার, আচ্ছা, ডান্সার। ডান্সার। আচ্ছা, ডান্সার হবে, মানে একজন নৃত্যশিল্পী, আর অন্য কোনো দিকে যাওয়ার কোনো ইচ্ছে নেই, তাই তো? তার মানে আমাদের কোরক একজন বড় নৃত্যশিল্পী হতে চাইছে, এবং আজকে যারা ওর পরিবেশনা দেখছেন তারা নিঃসন্দেহে বুঝতেই পারছেন যে সত্যি সত্যি আগামী দিনে আমরা কোরককে কোথায় পেতে চলেছি। এই যে একের পর এক সাফল্য, মায়ের তাতে কি অনুভূতি? সত্যি কথা বলতে সন্তানের সাফল্য তো যে কোনো মায়ের কাছেই ভীষণ আনন্দের। হ্যাঁ, তো আর সব থেকে বড় কথা, আমি তো আগে ভাবিনি কখনো যে ও আমাদের এতটা ফিরিয়ে দিতে পারবে। ও এইগুলো করে আনন্দে আছে, ভালো আছে, এবং আশা করি এই নাচটা নিয়ে ও ভবিষ্যতেও খুব আনন্দে থাকবে। এটাই হয়তো আমার কাছে সব থেকে বড় আনন্দের। ঠিক, আপনার কাছে আসি যে এই ভবিষ্যতের কথা মা বললেন, এই ভবিষ্যতের জন্য কখনো কখনো আমরা তো ভাবি যে যারা বিশেষ চাহিদা সম্পন্ন তাদের কিছু অধিকার আছে এবং তাদের জন্য কিছু আইন আছে, সে সম্পর্কে আপনারা কতটা সচেতন, কি করেছেন? বা বহু সময় ভাবি যে তাদের জন্য একজন লিগ্যাল গার্জিয়ান রাখা, সেটা কি আপনারা ঠিক করেছেন ইতিমধ্যে? প্রথম কথা যেটা হচ্ছে লিগ্যাল গার্জিয়ানশিপ, যেটা অলরেডি আমাদের নেওয়া হয়ে গেছে।
যেগুলো গভর্নমেন্টের যেগুলো রুলসগুলো আছে সেগুলো আমরা চেষ্টা করেছি যতটা পারা যায় এ করার জন্য। লিগ্যাল গার্জিয়ানশিপ অলরেডি আমরা দুজনেই লিগ্যাল গার্জিয়ান আছে। ফার্দার টাইমে আমাদের মধ্যে যদি কোনো কেউ একজন অফ হয়ে যান, ওয়ান্স আপন আ টাইম এটা হবেই, তো তখন সেইটা নিয়ে আবার ওটাকে চেঞ্জও করা যাবে, লিগ্যাল গার্জিয়ানশিপ চেঞ্জও হয়। আমরা অ্যাকচুয়ালি কোরকের থ্রু দিয়ে আমরা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের জনশিক্ষণ পরিষদের সাউথ 24 পরগনা বেল্টের আমরা কিছুটা সেলফ অ্যাডভোকেসি করে থাকি আর কি। এবং সেটা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের জনশিক্ষণ পরিষদের যিনি এক্স ডাইরেক্টর ছিলেন তিনি সেটাকে করেছিলেন, ইন্ট্রোডিউস করিয়েছিলেন। এবারে সেই থেকে কী হয় না, দক্ষিণ 24 পরগনার বিভিন্ন মানে প্রত্যন্ত গরিব ঘর থেকেও আসে এবং তাদেরকে আমি হয়তো কোনো টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারি না, কিন্তু আমি চেষ্টা করি ওয়ে আউটগুলো দেখানোর, কোথায় গেলে কী হবে। তো আমাদের এখানে অ্যাক্সেসিবিলিটিটা এতটাই মানে অভাব, মানে এমনও একজন এসছে তার মানে ছেলেটির বাবা জোগাড়ের কাজ করে 700 টাকা করে পার ডে রোজ। মা ছেলেটাকে অন্য কোনো কাজ করতে পারে না, কিসের জন্য না ছেলেটাকে অটিজম, ছেলেটাকে ঘরের মধ্যে রাখবে কে, এবং তারা চাইছে যে ছেলেটাকে নিয়ে এগোতে। আমি খুব স্বাভাবিকভাবে আমাদের গভর্নমেন্ট অফ মানে ইন্ডিয়ার যে রিজিওনাল সেন্টার রয়েছে NILT, ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকোমোটর ডিসেবিলিটি বা NIOH, একই ক্যাম্পাসে, ওখানকার অ্যাড্রেস দিলাম। উনি 1 সপ্তাহ গেলেন ওখানে। আমি যেহেতু ওদের সঙ্গে জড়িত এবং কোরক যেহেতু ওখানকার সেলফ অ্যাডভোকেট মিনিস্ট্রি অফ ডিসেবিলিটি অ্যাফেয়ার্সের, ওরা কোরকের নাম বললে মোটামুটি ভালোই মানে এটা করে আর কি। মানে আমাদের সচেতনতা দরকার, মানে আইন আছে, সচেতনতা দরকার। একদম। ছোট্ট করে দুটো প্রশ্ন করবো আপনাদের কাছে, হাতের সময় প্রায় শেষের দিকে যেহেতু। ছেলেকে নিয়ে আপনার আগামী দিনে কি ইচ্ছে, মানে কোন জায়গায় দেখতে চান? দেখুন, আমি চাইলেই তো সব কিছু হবে না, সেটা হচ্ছে পুরো নির্ভর করবে ওর ওপরে, ও কি ভাবছে, ও কতটা নিতে পারবে, ওর শরীর কতটা সাপোর্ট করবে, এই সব ব্যাপারগুলো থাকবে। আমরা তো অবশ্যই ওর পাশে থেকে আমাদের যতদিন সামর্থ্য থাকবে আমরা ওর সাথে সহযোগিতা করার চেষ্টা করব। তবে চেষ্টা করব যাতে ও যেহেতু নাচটাই ভালোবাসে, আরো বড় একজন নাচের সঙ্গেই যেন নৃত্যশিল্পী হয়ে ওঠে। যারা দেখছেন আজকে, তাদের জন্য কি বার্তা দেবেন? হয়তো তাদের পরিবারে কোরকের মতন কেউ আছে, তাদের জন্য কি বার্তা দেবেন ছোট্ট করে? লড়াইটা ছাড়বেন না, আর হতাশ হবেন না, কারণ আপনারা হতাশ হলে তার এফেক্টটা কিন্তু আপনার সন্তানের উপরই পড়বে। ঘুরে দাঁড়াতেই হবে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। এটাই হচ্ছে সবচাইতে বড় কথা যেটা। আর আমি একটা ছোট্ট কথা বলি এর মধ্যে, মানে সবাই আমরা বলি না যে মানে সকলের সাথে মিশে চলা, খুব সত্যি কথা বলতে মানে ইনক্লুশন যাকে বলে, হ্যাঁ, ইনক্লুশনটা মুখে যতটা হয় বাস্তবে ঠিক ততটা নয়। এবং সেই কারণে বলবো যে কোরককে আমরা আগে নর্মাল স্কুলে পড়িয়েছি এবং এখন নিয়ম হয়ে গেছে প্রত্যেকটা নর্মাল স্কুলে এরকম স্পেশাল বাচ্চাদের নিতেই হবে। বাট নেয়, সব স্কুল নেয়, কিন্তু স্কুলগুলোর ভেতরে খোঁজ নিলে দেখা যাবে যে ওদের একদমই কিছু মানে ডেভেলপমেন্ট নেই, কিছু নেই, ওদের জন্য সাপোর্ট সিস্টেম নেই। আরো বেশি করে ওদের জন্য স্পেশাল স্কুলটাই বেস্ট। এটা আমার জীবন থেকে আমি মানে অভিজ্ঞতা থেকে আমি বলছি। এইটা আমাদের যারা দেখছেন তারা স্পেশাল বাচ্চার মা বাবাকে আমি বলবো যার যেটা জায়গা সেইখানে লালন পালন করলে বাচ্চাটার ভবিষ্যৎ অনেক ভালো হবে। দুটো গুরুত্বপূর্ণ বার্তা আপনারা পেলেন। এটাই আজকের আমাদের মূল ভাবনা হয়ে থাকুক, আরো অনেক কোরক আমাদের মধ্যে বেড়ে উঠুক, আর আমাদের কোরক আরো অনেক দূর পৌঁছুক, এই শুভকামনা জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করব আজকের অপরাজিত।